সে বলছে টেলিফোন ঠিক আছে, সে বলছে টেলিফোন ঠিক আছে। তো আপনার আমি সেই মিরাজ হোসেন গাজী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ব্রাজিলীয় নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার সাথে তার ড্রয়িং রুমে একান্তে কিছু কথা, কিছু আলাপন। শুধুমাত্র এই জায়গাতেই যদি আসলে গল্পটুকু শেষ হতো, তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রিয়জন তারা অনেকেই হয়তো বলতেন আমি সৌভাগ্যবান। কিন্তু মিরাজ হোসেন গাজী একজন সাংবাদিক, তার জন্যে সবচেয়ে ব্যর্থতার, সবচেয়ে অসহায় যদি কোনো মুহূর্ত থেকে থাকে ওই কথোপকথনের ঘটনাটি। আরেকটা টেলিফোন যেটার মধ্যে এতক্ষণ কথাবার্তা হয়েছে, ওই টেলিফোনটা আমরা অন করে রেখেছি, এই যে মোবাইলটা, এটাতেই টেলিফোনে কথা বলবো। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করছিলেন ওনার সেই রেড টেলিফোনে, লাল ফোন। এবং বিকেলের দিকে টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছিল যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, তিনি ফোন রিসিভ করেননি। বিএনপির পক্ষ থেকে তখন মৌখিকভাবে বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার লাল ফোনটি বা রেড ফোনটি নষ্ট। সেই সময় সরকারের ওই বক্তব্য আরো বেশি পাকাপোক্ত করার জন্য সরকারি টেলিফোন যেই সংস্থাটি আছে টিএনটি, তাদের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তখনকার কিছু গণমাধ্যম সেটিকে আরো ফলাও করে প্রচার করতে থাকে যে বেগম খালেদা জিয়ার ফোনের লাইনটি সচল আছে। তাহলে শেখ হাসিনা যে ফোন করেছিলেন, খালেদা জিয়া যে ধরেননি, সেই কথাটি আসলে জাতির সামনে তখন প্রচার করা হচ্ছিল। সেই বাস্তবতায় বেগম খালেদা জিয়া তখন সিদ্ধান্ত নিলেন যে গণমাধ্যম কর্মীকে ডেকে তিনি এই ঘটনাটি দেখাবেন এবং ওনার ফোনটি উনি পরীক্ষা করে দেখাবেন। হ্যালো, জি, হ্যাঁ শুনলাম, আমি ফোন দিচ্ছি। হ্যালো। এরপরে সন্ধ্যা 6:20 দিকে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বেশ খানিকটা সময় মোবাইল ফোনে তাদের কথোপকথন হয়, কিন্তু সেই কথোপকথনের শুরুতেই ছিল এই লাল টেলিফোন। হ্যালো, আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু দেখেন, এই কথাটা যে বলছেন এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ যে আপনাকে ফার্স্ট আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমার টেলিফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। রেড ফোন সবসময় ঠিক থাকে। আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। আমি ধরতে পারিনি না, আমি এখানে বসা, কেন ফোন বাজতে পারে না, বুঝছেন? আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই, কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথাতে বললো সেটা দেখবেন। ভালো কথা, যদি ভালো কথা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের ঝগড়া বা বিবাদ, সেই জায়গাতে হচ্ছে সালিশদার হচ্ছে আমি। অর্থাৎ রেড টেলিফোনটি কি সচল নাকি বিকল? শেখ হাসিনা ফোন করেছিলেন, ফোন কি বেজেছিল নাকি বাজেনি? এখন আমি আসলে গিয়ে কি দেখেছি? হ্যাঁ, বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকেছিলেন সেই ফোনটি পর্যবেক্ষণ করার জন্য ওনার ড্রয়িং রুমে ঢোকার পরে বেগম খালেদা জিয়া নিজেই তখন বলছিলেন যে দেখেন, উনি আপনি করেই বলছিলেন যে দেখেন এই ফোনটি, দেখেন ফোনটি। দেখলাম, সে বলছে টেলিফোন ঠিক আছে। তো আপনারা তো নিজে ফোনটা দীর্ঘদিন ধরে ফোনটি তখন ডেড ফোন, অর্থাৎ ফোনে কোনো বিফটোন বা কোনো অ্যাক্টিভ থাকলে যে শব্দগুলো হয় সেই শব্দ নেই এবং বোঝা যাচ্ছে ফোনটি যে বিকল রয়েছে অনেকদিন ধরে। আরেকটা টেলিফোন যেটার মধ্যে এতক্ষণ কথাবার্তা হয়েছে, ওই টেলিফোনটা আমরা অন করে রেখেছি, এই যে মোবাইলটা। এখন বাস্তবতা হচ্ছে তখন আমি নিজে একটু বিব্রতই ছিলাম
প্রথম দিকে, কারণ আগে জানতাম না যে আমাকে কেন ভেতরে ডাকা হয়েছে আর আমি কেন, সেটিও আমি তখন বুঝতে পারছিলাম না। বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা পরবর্তীতে যেই ফোনে যে কথোপকথন হয় সেখানে দুটি অংশ। একটি হচ্ছে গণভবনে আমাদের টেলিভিশনের ক্যামেরা সেখানে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার বাসভবনে কোনো ক্যামেরা অ্যালাউ করা ছিল না। ফোনে যখন কথা হয় দুজনের, শেখ হাসিনা যখন কথা বলছিলেন প্রথম দিকে, সেই কথাটি একটু আপনাদেরকে শোনাই। আমি আপনাকে নিজের হাতে, আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং ফোন বারবার রিং হয়েছে। এরপর যে কোনো কারণে আপনি ধরতে পারেন না, যাক আমি আপনাকে, ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম রেট ছিল। এই অংশ, লাস্টের অংশটুকু আরেকবার একটু আমরা শুনবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম রেট ছিল। এর প্রথমটুকু একটু আবার শোনাই। হ্যাঁ, আমি আপনাকে নিজের হাতে, আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং ফোন বারবার রিং হয়েছে। আমি রেড টেলিফোনে নিজের হাতে আপনাকে ফোন করেছি, ফোন বারবার রিং হয়েছে। এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথমেরটুকু আর এইটুকু। ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম রেট ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি আগামীকাল দেখব কেন আপনার ফোনটি তাহলে ডেট ছিল, সেটি দেখব। অর্থাৎ বেগম খালেদা জিয়া তখন বারবারই অপপ্রান্ত থেকে বলছিলেন যে কর্মকর্তারা টেলিফোন অফিসে আগের দিন জানিয়েছিলেন যে, যেহেতু একটি গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটি খবর আসছিল যে শেখ হাসিনা ফোন করতে পারেন সংলাপের জন্য, আলোচনার জন্য, এই কারণে তারা একটু আগাম রেড টেলিফোনটি সচল রাখার জন্য টেলিফোন অফিসে জানিয়েছিলেন। যে ফোন ডেট সেই ফোনে রিং হবে কি করে? এইটাই তো মান মানসিকতার পরিচয়, যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা বলছি। আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সাথে হচ্ছে, সেজন্য আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি। আপনাদের লোকজন কেউ আসেন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না, কেউ কাজে আসেও না, এটা টেলিফোন ঠিক করে গরজ মনে করে না, কিছুই করে না। যেটি গণভবনে শেখ হাসিনার সামনে যে ক্যামেরা ছিল, যে দেখছেন যে আমরা আপনি ক্যামেরা নিয়ে কথা বলছেন, আমি আমার সামনে ক্যামেরা আপনি কি ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে কোনো ক্যামেরা নেই। আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন। অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো করিনি। আমি এত নতুন কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই। আমার নিজের পর্যবেক্ষণ আর হচ্ছে শেখ হাসিনার যেই স্ববিরোধী কথা, এতে করে কিন্তু প্রমাণিত যে বেগম খালেদা জিয়ার রেড টেলিফোনটি তখন নষ্ট ছিল বা বিকল ছিল, এবং খালেদা জিয়াই সত্য কথা বলেছেন। ওনার সেই আত্মবিশ্বাস ছিল বলেই সাংবাদিক হিসেবে আমাকে তিনি ডেকেছিলেন, বা সাংবাদিককে ডেকে তিনি সেটি সারা দেশবাসীর কাছে, জাতির সামনে তুলে ধরার জন্য বলেছিলেন। কারণ তখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছিল নিয়ন্ত্রিত সেই সময়ের গণমাধ্যমে। এখন তাহলে আমি আসলে কি করতে পেরেছিলাম? আমি দেখেছিলাম এরপরেও সেই সত্যটা জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। তখনকার গণমাধ্যমের বাস্তবতায়, তখনকার সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উপর যেই চাপ, সাংবাদিকদের উপর যেই চাপ, আমি তখন সেই রিপোর্টটি করতে যখন অফিসে আসি, আমি নিজে আস্তে আস্তেই জানতাম যে এই দৃশ্য বা এই ঘটনাটুকু প্রচার করতে পারবো না, বা সেটি এর মধ্যেই অফিসে নির্দেশনা চলে গেছে যে বাংলাদেশের সাংবাদিক মিরাজ হোসেন গাজী যেহেতু ভেতরে গিয়েছে, গোয়েন্দা সংস্থা তো তখন সঙ্গে সঙ্গে সবাই জেনে গেছে। আমি অফিসে আসার আগেই কিন্তু ফুটেজ এবং এই নিউজ যেন প্রচার না হয়। তখন আসলে কতটা ঝুঁকির মধ্যে আমাকেও যেতে হয়েছে, এটি হয়তো আজকে অনেকেই বুঝবেন না, অনেকেই হয়তো সেটি জানবেন না। এবং দুর্ভাগ্যজনক হলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তির অভিযোগ বা আক্ষেপ বা তার অনুরোধই বলা চলে, জাতির সামনে তার আত্মপক্ষ সমর্থন করার মতো সেই কথাটি, তার কথাগুলো জাতির সামনে তুলে ধরাই হচ্ছে সাংবাদিক হিসেবে আমার মূল দায়িত্ব বা মূল কর্তব্য। কিন্তু সেই কাজটি আমি আসলে তখন করতে পারিনি। অনেকে হয়তো বিপ্লবী কথা আমরা বলি, গণমাধ্যম কেন দেখায় না, কেন দেখাবেন না,
গণমাধ্যম দেখাচ্ছে না কেন? আসলে কেন দেখায় না, কেন দেখাচ্ছে না, সেটি নিশ্চয়ই আপনারা অনেকেই এখন বুঝতে পারেন। কারণ দেখাতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কেউ কি আপনার পাশে দাঁড়ান? চ্যানেল 1-এর পাশে দাঁড়িয়ে কেউ কি মানববন্ধনে অংশ নিয়েছিলেন? দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন যখন বন্ধ হয়েছিল, কই যাদের নিউজ প্রচার করার জন্য বন্ধ হয়েছিল তারা কি কেউ পাশে দাঁড়িয়েছিলেন? তারাও কিন্তু দাঁড়াননি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আপনার সেই অসহায় মুহূর্তের সাক্ষী ছিলাম আমি। যেই উদ্দেশ্যে আপনি আমাকে ডেকেছিলেন, আপনার সেই ড্রয়িং রুমে আপনার সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, আপনার আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন, কিন্তু আমি সেটি জাতির সামনে তুলে ধরতে পারিনি। এত বছর পর আজকে বলতে হয়, আমি সত্যি ব্যক্তিগতভাবে যেমনি অনুতপ্ত সাংবাদিক হিসেবে, তেমনি তো আরও বেশি অনুশোচনা, অনুতপ্ত, এবং আমি প্রায়শ্চিত্ত করার জন্যই আসলে আজকের এই ভিডিওটি। এবং নিশ্চয়ই আপনি তখন মজলুম ছিলেন, এবং আমরা যারা সাংবাদিক ছিলাম বা আছি, আমরাও ওই সময়গুলোতে মজলুম ছিলাম, আমরাও আপনার মতোই অসহায় ছিলাম। আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করি। আর সাংবাদিকতা যেন ভবিষ্যতে ওই ধরনের কোনো শৃঙ্খলে আবদ্ধ না হয়। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, সবাই নিশ্চয়ই এই উদাহরণটুকু খেয়াল রাখবেন। কারণ বেগম খালেদা জিয়ার ওপরে যেই জুলুম, নির্যাতন বা মিথ্যাচারের শিকার, অপপ্রচারের শিকার তিনি হয়েছিলেন, সেটি সাংবাদিকদের প্রচার করা, প্রকাশ করা, জাতির সামনে জানানোর দায়িত্ব ছিল। সেটি যেমনি হয়নি, নিশ্চয়ই ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির শিকার যেন অন্য কেউ না হন, সেই পরিবেশ যাতে তৈরি হয়, সেটি আমরা নিশ্চয়ই আশা করব। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।